বাংলাদেশ যেই কাজটা করতে পারেনি সেটা করেছে আফগানিস্তান, তাই ম্যাচটা তারা জিতে গেছে। সাধারণত দেখা যায় আফগানিস্তানের ব্যাটারদেরকে বাউন্ডারি প্রবণ খেলতে অর্থাৎ বেশি হিট করে, কিন্তু আজকে তারা কিন্তু সিঙ্গেল ডাবল বেশি নিয়েছে আর সে কারণে তারা ম্যাচটা জিততে, আর সে জায়গায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সিঙ্গেল ডাবল সেভাবে বের করতে পারেনি বাংলাদেশ দল, তাই পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশ দলের। আজকে আসলে ম্যাচে আসলে কী কারণে হেরেছে, টার্নিং পয়েন্ট কোথায় ছিল, সেগুলো নিয়ে কথা বলবো। যদি বলি তাওহিদ হৃদয়ের রান আউটটা বাংলাদেশ দলের টার্নিং পয়েন্ট ছিল, সেই রান আউটটা না হলে বাংলাদেশের স্কোর 221 নয় 250 কিংবা 270-80ও পৌঁছে যেত, কারণ দুজন সেট ব্যাটার ছিলেন। তাওহিদ হৃদয় তিনি আসলে হাফ সেঞ্চুরি করেছেন, পুরোদমে সেট রয়েছেন, এখন তিনি আসলে ভালোভাবে খেলতে পারবেন। স্ট্রাইক রোটেট করে, দ্রুত স্ট্রাইক রোটেট করে খেলার মুডে গেছেন, তখনই তিনি রান আউট হয়ে গেলেন। ঠিক সেই জায়গা থেকেই বাংলাদেশ পিছিয়ে গেছে। নূর হাসান সোহান, জাকের আলী অনেক, তাদের কাজটা ছিল ফিনিশিং করা ম্যাচটা। তাদের দুজনের একজনও যদি 50 ওভার পর্যন্ত টিকতে পারত, খেলতে পারতেন, তাহলে কিন্তু বাংলাদেশ দল আজকে ম্যাচটা হারতো না। এরপর বোলিংটা যদি আমরা দেখি, যে এই যে উইকেটটা স্লো উইকেট হয়ে গেছে, অর্থাৎ এইখানে মুস্তাফিজুর রহমানকে খুব বেশি দরকার ছিল। মেহেদী হাসান মিরাজ তিনি টসের সময় বলেছিলেন 280 এখানকার ভালো স্কোর, কিন্তু 280-220 করতেও কষ্ট হয়েছে আফগানিস্তানকে, বাংলাদেশকে। তো সেই জায়গা থেকে আসলে যদি মুস্তাফিজুর রহমান খেলতেন এই উইকেটে, তাহলে কিন্তু আফগানিস্তান 221-22 রান করতে খুব কষ্ট হতো, হয়তো ম্যাচটা তারা জিততে পারতো না, বাংলাদেশ হয়তো সেই 60টা হাসতে পারতো, কিন্তু বাংলাদেশ হয়তো উইকেট চিনতে ভুল করেছে। দেখেন আফগানিস্তানের একাদশটা একটু দেখেন, আজমাতুল্লাহ ওমরজা একজন পেসার, আর বাকি সব তাদের স্পিনার, এবং রশিদ খান বেশ ভালো করেছেন আজকে, এবং তার গুগলিতে কিন্তু পরাস্ত হয়েছে জাকির আলী অনিকরা, তারা কিন্তু তাকে পড়তে পারেননি। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশে যদি আসলে আজকে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, বাংলাদেশ 3 পেসার নিয়ে নেমেছে, সেই জায়গায় যদি বাংলাদেশ এই পেসারদের কোনো একজনের জায়গায় মুস্তাফিজুর রহমানকে নিত এবং আরেকজন স্পিনার বাড়তি খেলাতো, তাহলে কিন্তু বাংলাদেশ দল আজকে ম্যাচটা কিন্তু আসলে হয়তো রেজাল্টটা বাংলাদেশের পক্ষে থাকতে পারতো। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে আসলে আরও একটা হার দেখলো বাংলাদেশ দল। এভাবে যদি হারতে থাকে ওয়ানডে বিশ্বকাপের আগে, তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে, কারণ এই অনেকগুলো বিষয়ের সঙ্গে আসলে টিমের পারফরমেন্সের সঙ্গে আসলে ক্যাপ্টেনের থাকা না থাকা এগুলো জড়িত। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দল যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারে সরাসরি, তাহলে কিন্তু মিরাজের কপালে কী লিখে আছে আসলে সেটা আসলে বলা যাচ্ছে না। আফগানিস্তান সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ যদি আফগানিস্তানকে এই ওয়ানডে সিরিজে 3-0 হারাতে পারতো, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে 9 নম্বরে চলে যেত, ওয়েস্ট ইন্ডিজ 10 নম্বরে চলে আসতো। এরপরে ওয়েস্ট ইন্ডিজকে হারালে বাংলাদেশ আরও উপরে যেত র্যাঙ্কিংয়ে, কিন্তু বাংলাদেশ হার দিয়ে শুরু করেছে আফগানিস্তান সিরিজ। এখন আসলে হোয়াইট ওয়াশ তো দূরের কথা, সিরিজটা বাংলাদেশ জিততে পারে কি না সেটা আসলে সন্দেহ রয়েছে, যেহেতু প্রথম ম্যাচটা তারা জিতে লিডে চলে গেছে, বাংলাদেশের জন্য সিরিজে ফেরাটা একটু কঠিন হয়ে যাবে। তারপরও আশা রাখি যে বাংলাদেশ সিরিজে কামব্যাক করবে। আজকের ম্যাচে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো পরবর্তী ম্যাচে হবে না, এবং সেভাবে একাদশটা সাজাবেন। এখানকার উইকেট কন্ডিশনের চাহিদা বিবেচনা করে মাথায় রেখেই ক্যাপ্টেন কোচরা সেই উইকেটটা সেভাবে তৈরি করবেন, তাহলে হয়তো বাংলাদেশ দল পরবর্তী ম্যাচটা জিততে পারে। বলছিলাম যে ওই যে একটা রান আউটে কিন্তু বাংলাদেশ দলকে অনেক পিছিয়ে দিয়েছে। তাওহিদ হৃদয় এবছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে 4 বার রান আউট হয়েছেন তিনি। রান আউট হওয়াটা তার অভ্যাসে পরিণত হয়েছে। একটা রান আউট দলের জন্য যে কতটা বিপজ্জনক, সেটা আসলে আজকের ম্যাচেও কিছুটা অনুধাবন করা গেছে। নূর হাসান সোহান, জাকির আলী অনিকদের যে দায়িত্ব, তাদেরকে আরও সেই দায়িত্ব যদি তারা পালন করতে পারে, তাহলে আসলে বাংলাদেশকে আসলে হারতে হবে না পরবর্তী ম্যাচে। প্রত্যেক ক্রিকেটার প্রত্যেক রোল যদি ঠিকঠাকভাবে পালন হয়, তাহলে আশা করি বাংলাদেশ পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, আরব আমিরাত।